হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব। তাহলে চলুন শুরু করা যাক। আমার শ্বশুর আমাকে দেখেই দুধ খাওয়ার জিদ ধরতেন। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি আমার শ্বশুরকে দুধ খাওয়াব। একদিন আমার স্বামী দেব বাড়িতে ছিলেন না, তাই আমি জালি নাইটি পরে আমার স্বামীর স্মৃতিতে ব্যাকুল হয়ে পড়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমার নাম পূজা এবং আমার স্বামীর নাম অবিনাশ, কিন্তু সবাই তাকে স্নেহে অমিত বলে ডাকে। আমরা চণ্ডীগড়ের বাসিন্দা। আজ আমি আমার জীবনের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুনে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমার বিয়ের মাত্র 5 দিন পেরিয়েছে। আমার শ্বশুর আমাকে ডাকলেন। আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শ্বশুরই থাকতেন। আর আমার স্বামী বিয়ের রাতেই বিশেষ করে বলেছিলেন যে তার বাবা খুব রাগী, তাকে কোনো বিষয় না বলবে না, নইলে তিনি রাগে পাগল হয়ে যান। দিন ধরে আমি এটাই দেখছিলাম। যখনই তিনি আমার স্বামী অমিতকে ডাকতেন আমার স্বামীর রং উড়ে যেত। তিনি একদম ঘাবড়ে যেতেন এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতেন। আমার স্বামীর এই অবস্থা দেখে আমার মনে শ্বশুরের প্রতি ভয় জন্মেছিল। তিনি সত্যিই রাগী ছিলেন। চতুর্থ দিন সকালেই অমিত আমাকে বলল যে আজ আমরা বাইরে ঘুরতে যাব। আমি খুব খুশি ছিলাম, কিন্তু তখনই আমার শ্বশুর অমিতকে ডাকলেন। আর তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে থেকে আমার শ্বশুরের চিৎকার শোনা যাচ্ছিল। তিনি বলছিলেন, 3 দিন বিয়ের হাঙ্গামায় কেটে গেল। তোমার কি মনে আছে যে ফ্যাক্টরিতে তোমার না থাকায় কত ক্ষতি হচ্ছে? মনে পড়ে আমার সেই দিনটির কথা যখন মামি বললেন, আজ আমার পায়ে মালিশ করে দাও। তার এই কথায় আমি খানিকটা বিস্মিত হয়ে গেলাম। তারপর আমি মামির পায়ে মালিশ করতে শুরু করলাম। হঠাৎ মামি আমার হাত ধরে আমাকে নিজের দিকে টেনে নিলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই বন্ধুরা, গল্প শুরু করার আগে একটু মামির সম্পর্কে জানাই। আমার মামির বয়স 3-5 বছর এবং তিনি খুবই সুন্দর। তার সৌন্দর্যের সবাই মুগ্ধ হয়ে যেত। আমি তার বাড়িতে কাজ করতাম এবং তিনি প্রতিদিন আমার কাছে পায়ের মালিশ করাতেন। আমি চুপচাপ মাথা নিচু করে মালিশ করে যেতাম। একদিন যখন আমি মামির বাড়িতে গেলাম তখন আমি দরজা নক করতে লাগলাম। অল্প সময়ের মধ্যে একটি মিষ্টি আওয়াজ শুনতে পেলাম। 1 মিনিট, আসছি। দরজা খোলার পরে যখন আমি মামিকে দেখলাম মনে হলো যেন স্বর্গ থেকে কেউ নেমে এসেছে। তার রূপ উজ্জ্বল, ত্বক এবং চকচকে চোখ ছিল অসাধারণ। আমি তাকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে রইলাম। একদিন পত্রিকা বিলি করতে করতে একটা নতুন বাড়িতে ঢুকলাম। ভিতরে ঢোকার আগে একটু নার্ভাস লাগছিল, কিন্তু দরজা খুলতেই এক মহিলা হাসি মুখে বললেন, ভিতরে আসো, একটু চা খেয়ে যাও। আমার জীবনে আগে কোনো ক্রেতা এভাবে আমন্ত্রণ জানায়নি। সেই মহিলা বেশ ভালো মনের মানুষ মনে হলো। আমি তার সাথে বসে চা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম। এরপর তাড়াতাড়ি পত্রিকা বিলি শেষ করে বাড়ি ফিরে গেলাম। একদিন বাড়িতে ছোট্ট এক শূন্য ঝগড়া হলো আর কোনো কারণ ছাড়াই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। মন খারাপ করে কলেজের দিকে হাঁটছিলাম। তখনই ভাগ্যক্রমে সেই মহিলার সাথে দেখা হয়ে গেল। তিনি তার গাড়ি নিয়ে কলেজের দিকে যাচ্ছিলেন। আমাকে দেখতে পেয়ে তিনি গাড়ি থামালেন। সেই মহিলার সাথে আমার আগের কিছু দিন থেকেই পরিচয় ছিল, কারণ তার বাড়িতে আমি পত্রিকা পৌঁছে দিতাম। সেদিন তিনি আমাকে তার গাড়িতে তুললেন এবং এক ক্যাফেতে নিয়ে গেলেন। ক্যাফেতে বসে কথা বলার সময় আমার ফোনে এক বন্ধুর কল এলো। ফোনটি আমার সেই বন্ধুর যার বাড়িতে আগের রাতে আমি থাকার জন্য গিয়েছিলাম। সে রেগে গিয়ে বলল, তোর জন্য বাবা আমার উপর রাগ করেছেন, তাই আর আমার বাড়িতে আসিস না। বন্ধুর এই কথা শুনে খুব খারাপ লাগল। আমার মন তখন ভেঙে পড়েছিল। ভাবছিলাম দিনটা যেভাবেই হোক কাটিয়ে দিতে পারবো, কিন্তু রাতে থাকার জন্য তো একটা জায়গা চাই। আমার চিন্তিত মুখ দেখে ওই মহিলা, যাকে আমি মামি বলে ডাকতাম, তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আর আজ তুমি আবার ছুটি নিয়ে বসে আছো? এখনই ফ্যাক্টরি পৌঁছে যাও। সব কর্মীদের উপর নজর রাখো, যাতে তারা ঠিকমতো কাজ করে। আমি তোমার বিয়ে এই জন্য করিনি যে তুমি ঘরেই বসে থাকবে। আর তোমার স্ত্রীকেও বলো যে সে রান্নাঘরের দায়িত্ব নেবে।
এখানে তো আর কোনো মহিলা নেই যে তার নখর তুলবে শুনে আমার খুব রাগ হয়েছিল। আমাদের বিয়ের মাত্র ৩ দিন পেরিয়েছে, আর এই ৩ দিনে আমি নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। এর উপর আমার শ্বশুর অনেক খুঁত ধরেছিলেন, কিন্তু অমিত আমাকে স্নেহে বুঝিয়েছিলেন যে বাবার কথা খারাপ মনে করো না। ৪ দিন ধরে আমি এই চিন্তায় ডুবেছিলাম যে শ্বশুরের মেজাজ কেন এমন। কিন্তু আজ আমার শ্বশুর যে হট্টগোল করলেন তাতে আমি খুব ভয় পেয়ে গেলাম। অমিত যখন ঘরে ঢুকলেন তার মুখ মলিন ছিল। তিনি বললেন, আমি ক্ষমা চাইছি, আমাকে যেতে হবে গো। আমি বললাম, কোনো সমস্যা নেই, কাজ আগে, আমরা পরে বাইরে যাব। আমি কোনো আপত্তি করিনি। অমিত তার ফ্যাক্টরিতে চলে গেলেন। আমি রান্নাঘরে এসে অনিচ্ছায় বাসন ধোয়া শুরু করলাম। বিয়ের ৪র্থ দিনেই আমাকে খাবার বানাতে হলো এবং বাড়ির সব কাজ করতে হলো। আমার শ্বশুর ঝিকে বিদায় দিয়েছিলেন, বলেছিলেন যে এখন বউ এসে গেছে সেই সব পরিষ্কার করবে। আমি পুরো বাড়ি পরিষ্কার করলাম এবং ক্লান্ত হয়ে এখন আমি আমার ঘরে বিশ্রাম নিতে যাচ্ছিলাম। তখন আমার শ্বশুর আমাকে ডাকলেন। তিনি তার ঘরে বসেছিলেন। আমি মাথায় ভালো করে দোপাট্টা দিয়েছিলাম, কিন্তু দোপাট্টাটা রেশমি ছিল। তাই যখন আমি শ্বশুরের ঘরে ঢুকলাম আমি জিজ্ঞাসা করলাম, জি পাপা, আপনি কিছু চেয়েছিলেন? তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুব গভীরভাবে দেখলেন। তারপর খুব অদ্ভুতভাবে তার শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে বললেন, দুধ। দুধ খাপ খেয়ে। এটা শুনে আমার প্রথমে আমার দোপাট্টার কথা মনে পড়ল, কারণ আমার বুক থেকে দোপাট্টা সরে গিয়েছিল। আমি তাড়াতাড়ি দোপাট্টা ঠিক করে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার শ্বশুরের এই আচরণ আমার কাছে অদ্ভুত লাগল। শ্বশুর তো বাবার সমান, আর বাবা কখনো মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত এভাবে দেখেন না। আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম। আমার দিল জোরে জোরে কাঁপছিল, আমি খুব অদ্ভুত বোধ করছিলাম। আমি ফ্রিজ খুলে দুধের গ্লাস ভরে দোপাট্টা ভালো করে জড়িয়ে শ্বশুরের ঘরে গেলাম। সাইড টেবিলে দুধের গ্লাস রাখলাম। এর আগে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমার শ্বশুর বললেন, একটু আমার কাছে বসো, কথা বলো। বাড়িতে এখন তুমি ছাড়া তো কেউ নেই, আর আমি অনেকদিন ধরে একা একা বসে বিরক্ত হয়ে যাই। এটা শুনে আমি খুব অস্বস্তি বোধ করলাম। আমার শ্বশুরের ঘরে শুধু একটি বিছানা আর আলমারি ছিল, বসার জন্য আলাদা কোনো চেয়ার ছিল না। তাই আমি বাধ্য হয়ে বিছানার পাশে বসলাম। তিনি আমার সাথে এটা সেটা কথা বলতে লাগলেন, কিন্তু যখন তিনি দুধের গ্লাস তুলে মুখে লাগালেন তখনই সেটা সরিয়ে নিলেন এবং বললেন, এত ঠান্ডা দুধ আমি খেতে পারবো না। আমার গরম গরম দুধ পছন্দ। খেয়ে এটা বলতে বলতেই তার দৃষ্টি আমার মুখ থেকে আমার পুরো শরীরে যাত্রা শুরু করলাম। তার দৃষ্টিতে কি ছিল জানি না, কিন্তু আমি বিভ্রান্তির শিকার হতে শুরু করেছি। আমার হাতে ঘাম দেখা দিয়েছে, মুখেও ঘাম স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বললেন, এটাকে গরম করে নিয়ে আসো না। আমি দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। যদিও ৩ দিন ধরে আমার শ্বশুর খুব রাগ করে কথা বলছিলেন যখন অমিত বাড়িতে থাকত, কিন্তু আজ তার ভাষা ছিল খুবই নরম। মনে হচ্ছিল না যে তিনি আমার সেই শ্বশুর যিনি ৩ দিন ধরে অমিতকে চিৎকার করে ডাকছিলেন এবং রাগ করে তার সাথে কথা বলছিলেন, তাকে বকছিলেন। আমি দুধকে পাত্রে ঢেলে একটু গরম করলাম, তারপর গ্লাসে ঢেলে শ্বশুরের কাছে নিয়ে গেলাম। আমি গ্লাসটি তার দিকে এগিয়ে দিতেই তিনি গ্লাসের সাথে আমার হাতও ধরে ফেললেন। আমার মনে হলো যেন আমার পুরো শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। আমি তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে হাত টেনে নিতে চাইলাম। তখন তিনি আমার হাত ছেড়ে দিলেন। আমি ঘর থেকে বের হতে যাচ্ছিলাম। তখন তিনি বললেন, আরে বাইরে কোথায় যাচ্ছ? তোমার মন এত খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে কি? তার কথাগুলো শুনে মনে হলো আমি আমার কষ্টগুলো শেয়ার করতে পারি, তাই সব কথা তাকে খুলে বললাম। তিনি আমার কথা শুনে মৃদু হেসে বললেন, জানো, আমি অনেক দিন ধরেই এক শূন্য সাহায্যকারী খুঁজছিলাম। আমার বাড়িটা বড় আর আমি একা সব কিছু সামলাতে পারি না। আমি যদি চাও তাহলে এখানে থেকে আমার কাজের সাহায্য করতে পারো। কিছুদিন আগে বাড়ির পুরনো কর্মচারী গ্রামে চলে গিয়েছিল এবং সে আর ফিরে আসতে চাইছিল না। মামি বললেন, আমার এত বড় বাড়ি একা সামলানো সম্ভব নয়। তুমি যদি চাও এখানে থাকতে পারো। থাকার জায়গা, খাবার আর মাসে ১,৫,০০০ সম্মানীয় পাবে। তার কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ তিনি আমার সব প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিলেন। সেই দিন থেকে আমি তার বাড়িতে কাজ করা শুরু করলাম। থাকার ও খাওয়ার চিন্তা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে নিলাম।
এমনকি যে কাজগুলো জানতাম না সেগুলো তিনি ধীরে ধীরে আমাকে শিখিয়ে দিলেন। একদিন দুপুরে আমি নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। তখন তিনি আমাকে ডাকলেন। বললেন, আমার পায়ে ব্যথা হয়েছে, একটু তেল মালিশ করে দাও। বাড়ির অন্য কাজের পাশাপাশি এমন কিছু করতে হবে তা ভাবিনি। তবে তিনি যা বলতেন তা না করার কোনো উপায় ছিল না। প্রায় 1 মাস ধরে তার বাড়িতে কাজ করছিলাম। এই সময় কেউ তার স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দেখেনি। একদিন কথায় কথায় জানতে চাইলাম, আপনি এত বড় বাড়িতে একা থাকেন কেন? উত্তরে তিনি বললেন, আমার স্বামী বিদেশে থাকেন, খুব কম সময় এখানে থাকেন, তবে প্রতি মাসে খরচের জন্য টাকা পাঠান। মামি দেখতে বেশ আকর্ষণীয় ছিলেন, তার বয়স আনুমানিক 3-5 হবে। যখন তার পায়ে মালিশ করছিলাম হঠাৎ তিনি আমার হাত ধরলেন। তারপর হালকা হেসে বললেন, তুমি জানো, যখন থেকে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তখন থেকেই তোমাকে আমার নিজের একজনের মতো মনে হয়। গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম মামি আমার প্রতি কিছুটা আলাদা আচরণ করছেন। একদিন তিনি হালকা হাসি দিয়ে বললেন, তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, মনে হয় তুমি আমার পরিবারের কেউ। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালাম। সেদিন রাতে তার সঙ্গে ডিনার শেষ করে নিজের ঘরে চলে এলাম। গভীর রাতে আচমকা দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল। ভাবলাম হয়তো কোনো চোর ঢুকেছে। বাইরে গিয়ে দেখি একজন অদ্ভুত পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, আর মামি তার সাথে কথা বলছেন। লোকটি চলে গেলে আমি জিজ্ঞেস করলাম, কে ছিলেন উনি? এখানে বসো, আমার পাশে বসো, আমার সাথে কথা বলো। এই একাকিত্বের সাপ এখন আমাকে আরও বেশি কামড়াতে শুরু করেছে। এ কথা বলে শ্বশুর একটি ঠান্ডা দীর্ঘশ্বাস ফেললেন। আমার কাছে তখন আরও বেশি অদ্ভুত লাগছিল। তার কথা শুনে আমার খারাপ লাগছিল। তিনি আবার বললেন, তুমি বিয়ের পরের দিন যে কালো রঙের ফ্যাশনেবল ড্রেস পরেছিলে সেটা তোমার উপর খুব সুন্দর দেখাচ্ছিল। আজ সন্ধ্যায় সেটাই পরো। এ কথা শুনেও আমার খারাপ লেগেছিল। এই অনুরোধ তো অমিতের আমার কাছে করা উচিত ছিল, আমার শ্বশুরের নয়। এখন তো আমার মাথায় প্রতিদিনের নাটক বেঁধে গেছে। যখন অমিত অফিসে যেত আমার শ্বশুর আমাকে তার ঘরে ডাকতেন। তিনি আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতেন, বারবার তার শুকনো ঠোঁটে জিভ বুলাতেন। তারপর বলতেন, আমার দুধ খেতে ইচ্ছা করছে, আমাকে দুধ গরম করে দাও। আমি দুধের গ্লাস দিয়ে চলে যেতে চাইতাম। তখন তিনি আমার হাত ধরে ফেলতেন, বলতেন, আমার পাশে বসো, আমার সাথে কথা বলো। আমি কি বলতে পারতাম? আমি হাসি দিয়ে বললেন, ও আমার দূরের এক আত্মীয়, মাঝে মাঝেই আসে টাকা চাইতে। আজও তাই এসেছিল। কথাটা শুনে কিছু না বলে আমি ঘরে চলে যাচ্ছিলাম। তখনই তিনি বললেন, তুমি তো জেগে আছো, তাই 1-0-0 কাজ করে দাও। আমার পায়ে একটু তেল মালিশ করে দাও, কারণ আমার পা আজ কেন জানি না অনেক ব্যথা করছে, তাই আমার ঘুম আছে না। আমি কোনো আপত্তি করলাম না, কারণ তার দয়ায় আমি এতদিন মাথা গোজার ঠাঁই পেয়েছিলাম। ধীরে ধীরে তার কথামতো পায়ে তেল মালিশ করতে লাগলাম। তবে কাজের সময় তিনি কিছুটা অস্বস্তিকর আচরণ করতে শুরু করলেন। আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করলাম, কারণ চাকরি হারানোর ভয় ছিল। সেই রাতটি আমার জন্য খুব কঠিন ছিল। পরের দিনও তিনি কাজে সাহায্য করতে বলা। আমি কলেজে যেতে পারলাম না। একদিন দুপুরে আমি নিজের ঘরে বসে বিভিন্ন বিষয় ভাবছিলাম। তখন হঠাৎ মামি আমার ঘরে এলেন, তার হাতে এক বড় বক্স খুলে তিনি এক ট্যাবলেট ফোন বের করে বললেন, তোমার পড়াশোনার জন্য এটা এনেছি। মাঝে মাঝে তুমি কলেজে যেতে পারো না, তাই ঘরে বসেই পড়ার কাজ করতে পারবে। তিনি আমাকে ট্যাব ব্যবহারের উপায় বোঝাতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি ট্যাবে বিভিন্ন ছবি দেখতে শুরু করলেন। ছবি দেখানোর সময় তিনি মজার কিছু ছবি দেখালেন। আমি খুব একটা কিছু ভাবিনি, কারণ এগুলো সাধারণ কথোপকথন মনে হচ্ছিল। তারপর হঠাৎ তিনি বললেন, এই পোশাকগুলো কেমন লাগে? আমি কাজের অজুহাত তৈরি করে বের হয়ে যেতাম, বলতাম আমার রান্না করতে হবে, বাসন বাজতে হবে। আসলে আমার এগুলো ভালো লাগতো না। এখন আমার মন অস্থির হয়ে উঠছিল। আমি ভাবছিলাম আমাকে অমিতের সাথে কথা বলতে হবে, কিন্তু কিভাবে? সে তো তার বাবার সামনে একটি কথাও বলতে পারত না, শুধু মাথা নিচু করে জি পাপা বলতো। একদিন আমি রান্নাঘরের সব কাজ করছিলাম। তখন হঠাৎ আমার শ্বশুর রান্নাঘরে চলে এলেন। তিনি পেছন থেকে আমাকে ধরে ফেললেন, ঝাঁকানি দিয়ে টেবিলের সাথে ধাক্কা দিলেন এবং পেছন থেকে আমার দিকে। তারপর আমার সাথে যা কিছু করলেন, আমি আমার ইজ্জত বাঁচিয়ে আমার ঘরে চলে গেলাম।
আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম। খিল লাগিয়ে দিলাম। বিছানায় বসে পড়লাম। অস্থিরতা আমাকে খুব বেশি আক্রমণ করছিল। আমার পুরো অস্তিত্ব কাঁপছিল। আমি ভাবতেও পারছিলাম না যে আমার শ্বশুর আমার সাথে এমন কোনো কাজ করতে পারেন। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অমিতের সাথে কথা বলবো। আমি সারাদিন কোনো কাজ করিনি। নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। কয়েকবার আমার শ্বশুর আমার দরজায় ধাক্কা দিয়েছিলেন। বলেছিলেন যে তার ক্ষুধা পেয়েছে। আমি তাকে খাবার দিই। কিন্তু আমি তাকে কিছু দিইনি। আমার জায়গায় অন্য কেউ হলে সেও তাই করত যে আমি করেছি। রাতে আমার দরজায় জোরে ধাক্কা পড়ল। অমিত ছিল, সে বলল, রবিনা, দরজা খোল। এ কি বেয়াদবি! আমি এগুলো কিনেছি, আমার উপর কেমন মানাবে বলে মনে হয়? আমি মৃদু হেসে বললাম, আপনি নিশ্চয়ই দারুণ দেখাবেন। তিনি খুশি হয়ে বললেন, তাহলে একটু পরেই পরি। কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়ে এলেন নতুন পোশাক পরে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? কেন তুমি সকাল থেকে দরজা বন্ধ করে ঘরে বসে আছো? অমিতের কণ্ঠ শুনেই আমি দরজা খুলে দিলাম। আমি দরজা খুলতেই বাবা ছেলে দুজনেই আমাকে রাগের দৃষ্টিতে দেখলেন। তারা বললেন, তোমার কোনো অনুভূতি বা লজ্জা নেই? আমার বাবা সকাল থেকে খালি পেটে বসে আছে, আর তুমি তাকে রুটি পর্যন্ত দাওনি। তার সুগারের রোগ আছে, যদি তার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে এর দায়িত্ব কে নেবে? আমি হালকা হাসি দিয়ে বললাম, খুব সুন্দর লাগছে। তবে আমি চোখ নামিয়ে রাখলাম, কারণ নিজের আবেগ নিয়ন্ত্রণ করাই সঠিক মনে করলাম। এরপর তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করতে লাগলেন। তার আত্মবিশ্বাস আর নতুন পোশাকের রূপ একদম আলাদা লেগেছিল। আমি ভেতরে ভেতরে খুবই অস্বস্তি বোধ করছিলাম। একদিকে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা, আর অন্যদিকে চাকরি হারানোর ভয়। বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখানেই আমার থাকার সব ব্যবস্থা হয়েছে, তাই এখানে থাকাটাই ছিল আমার জন্য গুরুত্বপূর্ণ। হঠাৎ করে মামি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে আমি কেমন লাগছে? আমি কিছুটা নার্ভাস হয়ে বললাম, আপনি খুবই সুন্দর লাগছে। এই রূপ আপনার স্বামীকে দেখানো উচিত। দেখবেন তিনি বিদেশ থেকে দৌড়ে চলে আসবেন। তিনি আমার কথায় মৃদু হেসে বসলেন। তবে একটু পর মুখ ঘোমটা করে বিছানায় বসে পড়লেন। কিছুক্ষণ পর তিনি বললেন, আমার স্বামীকে ভিডিও কলে এই সাজ দেখালেও কোনো লাভ নেই। তার কাছে তার কাজই সব। আমি শান্তভাবে বললাম, আপনি খুবই আকর্ষণীয় একজন মানুষ। তবে আপনার স্বামী হয়তো কাজ নিয়ে বেশি ব্যস্ত। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, আমার বয়স এখন ৩-৫। তবুও তিনি কখনো পরিবার নিয়ে ভাবেননি। আমি এখন একাই জীবনে আপনে অভ্যস্ত। তবে মাঝে মাঝে মনে হয় জীবনে একজন সঙ্গীর প্রয়োজন, যে আমাকে ভালোবাসা এবং আনন্দ দিতে পারবে। তার কথাগুলো শোনার পর আমি আর কোনো কথা বললাম না। মনে হল তিনি তার মনের কষ্টগুলো ভাগ করে নিচ্ছেন। মামি মৃদুকণ্ঠে বললেন, যদি আমার স্বামী আমাকে সত্যিই বুঝতেন, তবে আজ এই দিন দেখতে হতো না। আমি কারো সমর্থনের জন্য এভাবে অপেক্ষা করতাম না। তার চোখে জল এসে গেল। এরপর বললেন, তোমাকে দেখে আমার বিশ্বাস হয় তুমি কখনো আমাকে হতাশ করবে না। আমি বুঝতে পারছিলাম তিনি হয়তো ধীরে ধীরে নিজের একাকিত্বের কথা শেয়ার করছেন। তিনি সামনের চেয়ারে আধো পোশাকে বসে রইলেন। আমি অস্বস্তি বোধ করছিলাম এবং নিজেকে সামলাতে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। বুঝতে পারছিলাম সেখানে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাবে। রাতে রান্নাঘরে যখন আমি রাতের খাবার প্রস্তুত করছিলাম, তখন হঠাৎ তিনি রান্নাঘরে এলেন। আমি গরম দুধ আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তিনি দুধের পাত্রটি তুলে নিচে রাখছিলেন, কিন্তু অসাবধানতাবশত সেই গরম দুধ আমার পায়ের উপর পড়ে গেল। পা জ্বলে যাওয়ায় আমি যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম। মামি দ্রুত আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং কুলিং ক্রিম দিয়ে আমার পায়ে মালিশ করতে শুরু করলেন। আমি ততক্ষণে সাধারণ প্যান্ট পরা অবস্থায় তার সামনে শুয়েছিলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল পায়ের ব্যথার উপর। পায়ের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিলাম। তিনি অনুশোচনায় ভেঙে পড়ে বললেন, তোমার এমন কষ্টের জন্য আমি দায়ী। আমি আসলেই ভুল করেছি। নিজেকে ক্ষমা করতে পারছি না। তার কথাগুলো শুনে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কারণ তার চোখে অনুশোচনা স্পষ্ট ছিল। মামি হঠাৎ নিজেকে দোষারোপ করতে লাগলেন এবং নিজের হাত দিয়ে নিজের গালে চড় মারতে শুরু করলেন। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। তখন আমি তার হাত ধরে থামালাম এবং বললাম, আপনার কোনো দোষ নেই। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আমরা অতীত বদলাতে পারব না।
এখন নিজেকে দোষ দেওয়া বন্ধ করেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি এগিয়ে গিয়ে তার চোখের জল মুছে দিলাম। কিন্তু হঠাৎ তিনি আমার আহত পায়ে হাত রাখলেন। আর আমার মুখ দিয়ে যন্ত্রণার শব্দ বেরিয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে সরে গেলেন। আমি একজন ২-০ বছরের তরুণ আর তিনি ৩-৫ বছরের একজন পরিপক্ক নারী। এমন পরিস্থিতি আমি কল্পনাও করিনি। রাতে তিনি আমার জন্য দুধ নিয়ে এলেন এবং আবারও আমার পায়ে ক্রিম লাগালেন। আমার পা খুবই ব্যথা করছিল। দুধ খাওয়ার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু তিনি আমার পায়ের কাছে বসে অনেকক্ষণ ধরে আমার যত্ন নিচ্ছিলেন। পরবর্তী কয়েকদিনে তার যত্নের জন্যই আমার পা দ্রুত সেরে উঠল। যখন আমি পুরোপুরি সুস্থ হলাম তখন তিনি আমাকে আরও ভালো করে দেখভাল করতে শুরু করলেন। প্রতি রাতেই দুধ খাওয়ার ব্যবস্থা করতেন এবং সব সময় আমায় ভালো থাকার জন্য চিন্তিত থাকতেন। একদিন সন্ধ্যায় তিনি আমাকে তার ঘরে ডাকলেন। আমি ঘরে ঢুকে দেখলাম তিনি শুধু একটি তোয়ালে জড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে আমি খানিকটা অস্বস্তিতে পড়ে গেলাম, কারণ আমি তাকে অনেক সম্মান করতাম। তিনি আমার আশ্রয়দাতা। তিনি তার বিছানার উপর রাখা শাড়িগুলোর দিকে ইঙ্গিত করে বললেন, আজ আমি তোমার পছন্দের একটি শাড়ি পরব। একটু বাইরে যেতে চাই, তাই তুমি যেটা বলবে সেটাই করব। আমি শাড়িগুলোর মধ্যে থেকে একটি বেছে দিয়ে বললাম, এটি আপনার জন্য একদম মানানসই হবে। আজ মামির আচরণ খুবই আলাদা ছিল। মনে হচ্ছিল তিনি হয়তো প্রথমবার সাদা সালোয়ার কামিজ পরেছেন। সারাদিন আমাকে সাহায্যের জন্য ডেকে চলেছেন। আমি তার সাজগোজের সাহায্য করছিলাম আর তাকে আরও সুন্দর লাগানোর জন্য তিনি আমার পরামর্শ নিচ্ছিলেন। যখন তিনি সেজে উঠলেন তখন আমাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে আমাকে। আমি বললাম, আমি তার দায়িত্ব নিতে পারব না। ভালো হবে যদি আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। আমার এই কথা শুনে অমিত রেগে উঠল, বলল, এ কি বেয়াদবি। পেছন থেকে আমার শ্বশুর বললেন, দেখছো তো এখনো ৭ দিন হয়নি, আর এটা নিজের রং দেখাতে শুরু করে দিয়েছে। আমি আগেই জানতাম যে এই মেয়েরা বিয়ের পর এমনই করে আর আলাদা হওয়ার স্বপ্ন আগে থেকেই চোখে সাজিয়ে রাখে। আমার স্বামী বলল, আজ তুমি এই কথা বলে দিয়েছ পূজা। আগামীতে যদি এমন কথা বলো তাহলে হাতে তালাকনামা ধরিয়ে দিয়ে তোমাকে বিদায় করে দেব। এ কথা শুনে আমার রক্ত শুকিয়ে গেল। আমার বাবা আগে থেকেই ৭ মেয়ের বাবা ছিলেন, আর তিনি একজন ভদ্র মানুষ ছিলেন। খুব কষ্ট করে ১০ জোগাড় করে একে একে মেয়েদের বিয়ে দিচ্ছিলেন। আমার মাও আমাকে বিদায় দেওয়ার সময় বলে দিয়েছিলেন, কখনো ঝগড়া করে আমাদের বাড়িতে ফিরে আসিস না। স্বামী ও শ্বশুরের সব কথা মানিস আর নিজের ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করিস। কিন্তু আমার শ্বশুর যা চাইছিলেন তা আমি করতে পারতাম না। তার আচরণ ও অকারণ গুস্তাকি দিন দিন বাড়ছিল ও সেই সময় অমিত প্রচণ্ড রেগেছিল। আমি যদি বলতাম নিশ্চিতই আমাকে মিথ্যাবাদী বলে দিত। আমি কোনো উত্তর না দিয়ে বিছানায় গিয়ে বসলাম। আমার শ্বশুর বললেন, অমিত, একে শেষবারের মতো বুঝিয়ে দাও। এর মাথা ঠিক করে দাও, নইলে আমি এর মায়ের সাথে কথা বলবো। এর বাবাকে বলবো তোমার মেয়েকে সামলে নাও। এ বলে তিনি রেগে সেখান থেকে চলে গেলেন। আমি আমার শ্বশুরের দিকে রাগ ভরা দৃষ্টিতে তাকালাম। অমিত বলল, তোমার সমস্যা কি? তোমার মাথায় কি এক শূন্য সদস্যের বোঝা যে তুমি সামলাতে পারছ না? আমার তো শুধু একজন বাবা আছে, কোনো মা, বোন বা ভাই নেই। এমন জীবন পেলে মেয়েরা কামনা করে যেখানে তাদের মাথায় কোনো দায়িত্ব না থাকে। আমি বললাম, কাশ আমার শাশুড়ি ও ননদ থাকতেন, তাহলে আজ আমি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা হতো না। আমার কথা শুনে সে রেগে তাকাল, বলল, এমন কি সমস্যা তৈরি করেছ তুমি? আমার বাবা তোমার মাথায় শুধু দুবেলা রুটি দিতে বলে, সেটাও তোমার কাছে বোঝা মনে হচ্ছে। দেখো, আমাদের বাড়িতে ঝগড়া ফ্যাসাদ করা হয় না। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরি এসেই এসব দেখতে পারি না। আমাকে শান্তি চাই। আমি বিয়ে করেছি শান্তি পেতে, ঝগড়া ফ্যাসাদ দেখতে নয়। আমি বললাম, অমিত, তুমি তোমার বাবার বিয়ে দিয়ে দাও। এই কথা বলতেই অমিত আমার মুখে জোরে এক চড় মারল, বলল, লজ্জা হয় না তোমার এমন কথা বলতে? এটা বাবার বিয়ের বয়স। আমার বাবার 2টি রুটি কি তোমার জন্য এত বোঝা হয়ে গেছে যে সেটা বানাতেও কষ্ট হচ্ছে? আমি বললাম, তুমি আমার কথা বুঝছো না। সে বলল, এটা কি এমন কথা যা আমি বুঝব? এটা একেবারে বেকুবি কথা। আমার বাবার বয়স ৬০ বছর, কবরে পাশে ডায়াবেটিস ও ব্লাড প্রেসারের রোগী। আর তুমি চাইছো এই বয়সে আমার বাবা আরেক নারীর দায়িত্ব নিক? এখন আমি তাদের কি বলব যে তাদের বাবাই তার পুত্রবধূর দিকে নজর রাখছে? হয়তো আমায় অসাবধানতার জন্য এমন হয়েছে। এরপর থেকে মামি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। তিনি আমাকে নানান বিষয়ে পরামর্শ দিতেন।
কখনো গল্প করতেন, আবার কখনো মজার হিন্দি মুভি দেখাতেন। মাঝে মাঝে রাতে আমার জন্য গরম দুধ নিয়ে আসতেন এবং স্নেহভরে খাওয়াতেন। তিনি আমার পরিবারের লোকেদের মতো আমার অনেক যত্ন নিতেন। আর এখন তো আমার সেই পরিবারও আমার খোঁজ নেয় না। তাই এখন মামি আমার কাছেই সব। আমি গত 2 মাস ধরে বাড়ি থেকে দূরে আছি। আমার পরিবার আমাকে খুঁজে নিয়ে এটা ভেবে মন খারাপ হচ্ছিল। তবে মামি আমাকে যত্ন করেছেন, যা আমার মনে শান্তি দিয়েছে। একদিন মামি আমাকে তার পুরনো ফটো অ্যালবাম দেখালেন। সেই ফটোতে তার জীবনের অনেক স্মৃতি ছিল। তিনি বললেন, জীবনের সব সময় দুঃখ থাকলেও এগিয়ে যেতে হয় তার। এই কথাগুলো আমাকে অনুপ্রাণিত করল। সেই দিন থেকে আমি নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার পাশে ছিলেন এবং তার স্নেহ ও যত্ন আমাকে নতুন পথ খুঁজে পেতে সাহায্য করল। রাত গভীর হয়ে গিয়েছিল। আমি আমার হাতের ব্যথা নিয়ে প্রতিদিনের মতো পাশের ঘরে গেলাম। ঘরে ঢুকেই চোখ পড়ল একটি ছোট আকর্ষণীয় পোশাকের উপর। আমি বললাম, তুমি যদি এই পোশাকটি পরো তাহলে খুব সুন্দর লাগবে। সে আমার কথা শুনে হালকা হাসল আর কয়েক মুহূর্ত পরে সেই পোশাকটি পরে আমার সামনে এল। তাকে দেখে একেবারে মোহিত হয়ে গেলাম। এরপর সে প্রতিদিনের মতো দুধের গ্লাস নিয়ে আমার সামনে এল। আমি গ্লাসটি হাতে নিয়ে পান করলাম। কারণ আমি অসুস্থতার কারণে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলাম। তাই মামি আমার বিশেষ দেখভাল করছিল। আমার শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণ পর ঘুম এসে গেল। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করলাম কেউ যেন আমার খুব কাছে। চোখ মেলতেই দেখি আমি তার পাশে শুয়ে আছি। আমি চুপচাপ ছিলাম, কারণ সেই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। চারপাশে এক অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ পরে আবার ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমার হাত আর পা ঠিক নেই। আমার হাত প্লাস্টারে বাঁধা, একটি চোখে ব্যান্ডেজ আর পা ঠিকমতো নড়ছে না। নিজেকে হুইল চেয়ারে আবিষ্কার করলাম। হঠাৎ লক্ষ্য করলাম একজন মহিলা আমাকে রাস্তায় নিয়ে ঘুরছে। সে পথচারীদের কাছে সাহায্য চাইতে শুরু করল। মহিলাটি বলে উঠল, আমার স্বামী অন্ধ এবং পঙ্গু, দয়া করে কিছু সাহায্য করুন। ঠিক তখনই আমার ভাই সেখানে উপস্থিত হল। তার চোখে আমাকে দেখে স্পষ্ট অবাক হওয়া ফুটে উঠল। ভাইটি মহিলাটির কথাগুলো শোনার পর রাগান্বিত হয়ে তার দিকে এগিয়ে গেল। সে কিভাবে এই অবস্থায় আমাকে নিয়ে এসেছে তা জানতে চাইতে শুরু করল। একদিন সকালে আমি হঠাৎ ঘুম থেকে উঠে বুঝতে পারলাম কিছু এক অস্বাভাবিক। রাতের ঘটনাগুলো ধীরে ধীরে স্মৃতিতে ফিরছিল। আমি আমার বড় ভাইকে সবকিছু জানালাম এবং তাকে নিয়ে পাশের বাড়ির মামির কাছে গেলাম। বাড়ির কলিং বেল বাজাতেই মামি দরজা খুললেন। তার মুখে অস্বস্তি স্পষ্ট। তিনি বললেন, তুমি এত সকালে এখানে কেন? আমি তার সত্যিকারের মেয়ে নই। তার উচিত আমার থেকে দূরত্ব বজায় রেখে কথা বলা। তার কি অধিকার আছে আমাকে তার বুকের সাথে লাগানো? ঈশ্বরও তো একটি বয়সের পর বাবা ও মেয়েকে দূরত্ব বজায় রাখতে বলেন। মা ও ছেলের মধ্যেও আমার এ কথায় অমিত রেগে গেল। বলল, তুমি এত ছোট মনের মালিক হতে পারো? আমি কখনো ভাবিনি। আমার বাবা তোমাকে তার মেয়ে হিসেবে দেখে কি হয়েছে যে সে তোমাকে একটু স্পর্শ করল, তোমার মাথায় স্নেহ দেখাল? তুমি আজব মেয়ে। বরং ভালোবাসা দিয়ে বাবার হৃদয়ে জায়গা করো। তুমি সব বিষয়ে আপত্তি করো। ও সে ধীর স্বরে আমাকে তাকিয়ে বলল, শুকরিয়া করো যে বাবা এ কথা শুনলেন না। না হলে খুব মুশকিল হতো। ও আমার মাথায় আবার হাত তুলে সতর্ক করতে লাগল। বলল, আমি তোমাকে শেষবার বুঝিয়ে বলছি, পূজা, বাবার সাথে তোমার আচরণ ঠিক রাখো। আমি কেঁদে ফেললাম। বললাম, অমিত, আমার সহজে সীমা শেষ হয়ে গেছে। এমন করো, আমাকে বিষ এনে দাও, না হলে তোমার বাবার বিয়ে করিয়ে দাও। বলে আমি ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর বাইরে দরজার বেল বাজল। তারপর শোরগোল শোনা গেল। আমি ঘর থেকে বের হয়ে দেখলাম আমার একটি দেবরও আছে, যে সৌদিতে পড়াশোনা করতে গিয়েছিল এবং সে ফিরে এসেছে। সে তার স্ত্রীর সাথে এসেছে। আমার দেবর্ষ সেখানেই বিয়ে করেছিল এবং আমার শ্বশুর তার উপর রাগান্বিত ছিলেন। তাই তাকে বাড়িতে আসার অনুমতি দেননি। আমাদেরও জানা ছিল না যে অমিতের কোনো ভাই আছে। আমি তাদের দুজনকে দেখে হতবাক হয়ে গেলাম। আমার শ্বশুর তখনও রেগে দাঁড়িয়েছিলেন। বললেন, যদি নিজের ইচ্ছায় বিয়ে করেছ তাহলে তাকে এখানে ফিরে কেন এনেছ? সেখানেই থাকতো। সে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল। তারপর অমিত বলল, বাবা, রাগ ছেড়ে দিন, যা হবার তা হয়ে গেছে। কমলেশকে জড়িয়ে ধরুন। যাই হোক, এখন আমার দেবরানীও এসে গেছে। সে বেশ সুন্দর পাতলা মেয়ে ছিল। আমি এসব ভালো লাগে না।
আমি বলেছিলাম যে এই দুই ভাই কখনো তাদের বাবার কথা অমান্য করে না। আমিও এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু অমিত কখনো আমার কথা শুনত না। সে বলতে লাগল, কিন্তু আমি তো কমলেশকে স্পষ্ট বলে দেব। যদি বাবা এই রকম আচরণ করেন তাহলে আমি তাকে বলব যে আলাদা বাড়িতে থাকতে হবে। সেই ঝগড়া আবার শুরু হয়েছিল যা আমার এবং অমিতের মধ্যে হচ্ছিল। কমলেশ বলতে লাগল যে আমি তোমার সাথে 2 বছর বিদেশে একা থাকলাম। এখন তুমি আমার বাড়িতে এসেছ, 4 দিন বাবাকে রুটি বানিয়ে দিতে হয়েছে, তুমি এক নতুন নাটক শুরু করেছ। সেই একই বিতর্ক হয়েছিল যা অমিতের সাথে আমার হতো। জায়া ডিভোর্স চাইতে শুরু করেছিল। সেই রাতে অমিত যখন ঘরে এল তখন বেশ চুপচাপ ছিল। আমি বললাম, অমিত, এখনো আপনি বলবেন যে আমি ভুল ছিলাম? যে অভিযোগ আমার বাবার বিরুদ্ধে ছিল আজ জয়ারও একই অভিযোগ। এর মানে কোথাও না কোথাও বাবাও ভুল। আমি আপনাকে সত্য বলছি, তাদের একজন স্ত্রীর প্রয়োজন। যদিও তাদের বয়স 6 বছর, আপনার উচিত ছিল আপনার মায়ের মৃত্যুর কয়েক বছর পরেই তাদের বিয়ে দিয়ে দেওয়া, যাতে তারা আমাদের সত্যিই মেয়ে হিসেবে মনে করে। আমার কথা সম্ভবত এখন অমিতের মাথায় ঢুকেছে। একবার তারা বাবাকে দ্বিতীয় বিয়ের জন্য বললে প্রথমে তিনি রেগে গিয়ে বললেন, আমি এই বয়সে বিয়ে করব? তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? আমি শান্তভাবে বললাম, আপনি আমাকে যে দুধটি প্রতিদিন দিতেন তাতে কিছু একটা ছিল। আপনি হয়তো ভুল ভেবেছিলেন যে আমি সেটা বুঝতে পারিনি। তবে আমি সবকিছু জানি। নামের চেহারায় আতঙ্ক ফুটে উঠল। আমি বললাম, আপনি যে প্রতিদিন দুধে অদ্ভুত ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াচ্ছিলেন, সেটা আমি আগেই বুঝে গিয়েছিলাম। আমি তখন থেকেই দুধ পরীক্ষা করতে শুরু করি এবং একদিন দেখি আপনি কিভাবে ওষুধ মিশিয়ে দিচ্ছেন। আমি আরও যোগ করলাম, আপনার উদ্দেশ্য বুঝতে পারার পর আমি সেই ওষুধ ফেলে দিয়ে এর পরিবর্তে শর্করাবিহীন সাধারণ ট্যাবলেট ব্যবহার করতাম। সেই কারণেই গত রাতে আমি ঠিকমতো ঘুমাইনি এবং সব ঘটনা স্পষ্ট দেখেছি। মামি আর কোনো কথা বললেন না। আমি আমার ভাইয়ের সাহায্যে পুরো বিষয়টি পরিষ্কার করলাম। আমার ভাই আমাকে বলল, এখন তুমি নিরাপদ, আর এই বাড়িতে তোমার আশা বন্ধ করবে। এরপর আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম, আর কখনো এমন ভুল করব না যাতে কারো ফাঁদে পড়তে হয়। আমি আগে থেকেই আমার অবস্থানের খবর আমার বড় ভাইকে পাঠিয়েছিলাম। তিনি দ্রুত সেখানে পৌঁছে যান এবং তার সঙ্গে এক নারী পুলিশও ছিলেন। মামিকে দেখেই পুলিশ তাকে চল মারলেন। চর খাওয়ার পর মামির সব সত্যি কথা বলতে শুরু করলেন। আসল সত্যি হল, মামির স্বামী বিদেশে ছিলেন না। যাকে তিনি আমার কাছে ভাই হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি তার স্বামী। সে কোনো মানসিক সমস্যাগ্রস্ত ছিল না, বরং মামি এবং তার স্বামী মিলে শিশুদের পাচারের সঙ্গে জড়িত ছিল। তারা শিশুদের শারীরিকভাবে অক্ষম করে ভিক্ষা করতে বাধ্য করত। আমাকেও তারা সেই পথে ঠেলে দিতে চেয়েছিল। মামি আমাকে প্রতিদিন দুধে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে খাওয়াতেন, যাতে আমি অচেতন হয়ে যাই এবং তাদের পরিকল্পনার শিকার হই। কিন্তু আমি সময়মতো নিজের ভাইয়ের সাহায্য নেই। সেই কারণেই আজ আমি মুক্ত। আমার ভাই মামি এবং তার স্বামীকে গ্রেপ্তার করতে সাহায্য করেন। পরবর্তী সময়ে ভাই আমাকে বললেন, তুমি আজ সত্যিই সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছ। তবে মনে রেখো, বাইরের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু তোমার দুর্বলতার সুযোগ নিতে চায়। কিন্তু তোমার পরিবারই একমাত্র যারা সবসময় তোমার ভালো চায়। আমার ভাই আমাকে সেদিন অনেক গুরুত্বপূর্ণ কিছু বোঝালেন। তিনি বললেন, এই পৃথিবীতে বাইরের মানুষ অনেক সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু মনে রেখো, পরিবারই আমাদের আসল শক্তি, আমাদের নিরাপত্তার ঢাল। তাই কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সবসময় পরিবারের কথা মনে রাখা উচিত। ভাইয়ের কথা আমার মনে গভীর ছাপ ফেল। আমি তাকে কথা দিলাম, আজ থেকে আর কখনো এমন ভুল করব না। আমি পরিবারের পরামর্শ মেনে চলব। ভাই আমাকে জড়িয়ে ধরলেন, আর আমি বুঝতে পারলাম পরিবারের গুরুত্ব কতটা। বন্ধুরা, এই পৃথিবীতে কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য এত নিচে নেমে যায় যে তারা ভুলে যায় মানবতার আসল উদ্দেশ্য। কিন্তু যখন তারা সেই ভুল বুঝতে পারে, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায়। আসলে এই পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে ভালো কাজ করার জন্য। যদি আমরা সঠিক পথে চলি, তাহলে আমাদের কখনো ভুল করার প্রয়োজন হবে না। সবাই যদি একে অপরের সাহায্যে এগিয়ে আসে, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। এই গল্প আমাদের জানায়, কিছু মানুষ লোভের জন্য এত নিচে নেমে যায় যে তারা অন্যদের জীবন ধ্বংস করতেও পিছপা হয় না। গল্পের মামি এবং তার স্বামী শিশু পাচার এবং শারীরিক অক্ষমতার মতো নৃশংস কাজ করত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সতর্ক না হলে আমরাও এমন ফাঁদে পড়তে পারি। গল্পের শেষাংশ আমাদের মনে করিয়ে দেয়,
আমরা এই পৃথিবীতে এসেছি ভালো কাজ করার জন্য, পরোপকার এবং ন্যায় পথে চললে আমাদের জীবনে কখনো ভুল করার প্রয়োজন পড়ে না। একে অপরকে সাহায্য করলে সমাজ সুন্দর হয়। তাই মানবিক মূল্যবোধ বজায় রাখা প্রয়োজন। গল্পের প্রধান চরিত্র নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে। সে প্রতিজ্ঞা করেছে যে ভবিষ্যতে পরিবারের পরামর্শ ছাড়া এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা বিপদ ডেকে আনতে পারে। এটি দেখা যে প্রতিটি ভুল আমাদের জীবনে একটি বড় শিক্ষা দেয়া। এই শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে আরও সতর্ক হওয়া উচিত। এই গল্পটি আমাদের জীবনের সতর্ক থাকার গুরুত্ব, পরিবারের প্রতি আস্থা, সাহসিকতার মূল্য এবং ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়া। এটি আমাদের জানায় যে আমরা যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকি, বুদ্ধি, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তা অতিক্রম করা সম্ভব। পাশাপাশি মানবিক গুণাবলী চর্চা করে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়। গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলাল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। অমিত বল একজন বিধবা মহিলা আছে, যদি আপনি সহায়তা করেন তাহলে এতে কোনো অসুবিধা নেই। সেই মহিলার বয়সও 40 থেকে 50 বছরের মধ্যে এবং ভাইদের দয়ার উপর নির্ভর করে খুব কষ্টে জীবন কাটাচ্ছে। প্রথমে বাবা নাখোশ হলেন, কিন্তু তারপর 2-4 দিন পর নিজেই বললেন ঠিক আছে, আমি তার সাথে বিয়ে করব। কয়েকদিনের মধ্যেই তার সাথে আমার শ্বশুরের বিয়ে হয়ে গেল এবং এর ফলে পরিবারের পরিবেশ অনেকটা উন্নত হয়ে গেল। অমিত নিজেই আমাকে বলতো যে তুমি ঠিক বলেছিলে, বাবাকে একজন স্ত্রীরই প্রয়োজন ছিল। আমার নতুন শাশুড়ির শ্বশুরের খুব যত্ন নিতেন। এখন আমার শ্বশুরের আমাদের উপর কোনো অবিচার উঠত না। আমাদের সমাজে এই জিনিসটা খুব সাধারণ হয়ে গেছে যে যদি বাবার বয়স বেশি হয়ে যায় তাহলে সন্তানেরা তাদের দ্বিতীয় বিয়ে করতে দেয় না এবং এর ফলে যে কষ্ট আসে তা নতুন বুকে সহ্য করতে হয়, যেমন আমাকে এবং জিয়াকে করতে হয়েছিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।